জেনপাসের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু বের হয়ে গেছে, কিন্তু তাও এখনো আমরা কিন্তু বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে রয়ে গেলাম। কেমন একটা কাউন্সিলিং থেকে বেরিয়ে গিয়ে অন্য প্রকার কাউন্সিলিং আমরা দেখতে পারলাম। কাট অফের যে এতটাও হেরফের হতে পারে সে সম্পর্কে আমরা প্রথম জানতে পারলাম এই জেনপাসের ক্ষেত্রে। ডাব্লিউবিজি বোর্ডের কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা এমনটা লক্ষ্য করতে পারি না যে ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা গিয়েছে সেই সেকেন্ড রাউন্ডে তার থেকে একটু বেশি যাবে না, একটু বেশি যাবে, এটা স্বাভাবিক, এই র্যাঙ্কটা একটু বেশি যাই। এবার আমি তাও মানছি যে সমস্ত ভালো ভালো গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেগুলোতে দেখলাম যে এবার কম্পিটিশন যেহেতু খুবই বেশি ছিল, সেলিব্রিটি সব ভালো ভালো র্যাঙ্ক করছে, তাই গভর্নমেন্ট কলেজগুলো ধরলাম যে ফার্স্ট রাউন্ডে সমস্ত কলেজ বুক হয়ে গেল, এবং এমনটা স্বাভাবিকভাবে দেখা যায়। কিন্তু আরও তো মিডিয়াম রেঞ্জের অনেক কলেজগুলো রয়েছে, এমনকি প্রাইভেট অনেক কলেজগুলো রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু সিট যে খুবই একটা বাড়ছে বা বেড়েছে এমনটা কিন্তু না। প্রায় সমস্ত গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কারোর ঠিকঠাকভাবে আপগ্রেডই হয়নি, অর্থাৎ যে সমস্ত র্যাঙ্ক ছিল সেইখানেই র্যাঙ্ক থেকে গেছে, এবং প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের যে ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা গিয়েছিল তার থেকে খুব একটা বেশি যায়নি, যেটা আমরা প্রতিবার প্রত্যেকটা ডাব্লিউবিজি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে আমরা লক্ষ্যভিত করি যে সেকেন্ড রাউন্ডে কিন্তু ফার্স্ট রাউন্ডে কাট অফ থেকে একটু বেশি করে র্যাঙ্ক যায়। কিন্তু এবার কোনো কলেজেই কিন্তু এমনটা প্রায় হয়নি। যারা যারা আপগ্রেড করতে দিয়েছিল প্রায় 85 to 90% স্টুডেন্টই কিন্তু কোনো আপগ্রেড আসেনি। তার কারণ এক্ষেত্রে তোমরা যখন সেকেন্ড রাউন্ডের অফিসিয়ালিভাবে রেজাল্ট বেরাবে, কাট অফটা বেরাবে, তখন তোমরা আরও স্পষ্টভাবে জানতে পারবে যে কতটা হেরফের হয়েছে। ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের মধ্যে কোনো পার্থক্যই হয়নি। তো এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমি তোমাদের আরও জিনিস বলছি কিন্তু কেন হচ্ছে এটা ঠিকঠাক বুঝতে পারছে না না কি করছে ব্যাপারটা। এবং ডাব্লিউবিজি বোর্ড প্রতিবার কি করে যে তোমাদের ওয়ার শেয়ারটা কিন্তু প্রায় রেজাল্টের সঙ্গে সঙ্গে রাউন্ড পরেই দিয়ে দেয়, কিন্তু সেই ওয়ার শেয়ারে কিন্তু এখনো পাত্তা নেই, মানে অফিসিয়ালি ওয়েবসাইট যেখানে সেখানে তার কোনো পাত্তা নেই। তো যাই হোক, সেই সমস্ত দোষ দিয়ে আমাদের লাভ নেই, কিন্তু এটা একটা বলার মতোই কথাতে এমনটা কেন হচ্ছে, তার কারণ সেকেন্ড রাউন্ডে একটু বেশি র্যাঙ্ক যাবে, এটা তো একদম পসিবল, স্বাভাবিক। তাহলে এর মধ্যেও কি ঘাপলা আছে? তোমরা ভালো করে দেখার চেষ্টা করো। দেখো যে জেনারেল ছিল, তার জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এর আগের বার মোটামুটি 1100+ পর্যন্ত র্যাঙ্ক কিন্তু গিয়েছিল একদম লাস্ট রাউন্ড পর্যন্ত। তো এবার যদি মোবা হবে না বলছে, তো এবার এটা সেকেন্ড রাউন্ড হিসেবে আমরা কল্পনা করতে পারি। তো সেকেন্ড রাউন্ডে তোমরা 1100 পর্যন্ত বা 1100+ মানে 1300, 1400, 1500 অনেক দূর অব্দি গিয়েছিল। আমি তাও মিনিমামটা হচ্ছে 1100+ গিয়েছিল প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে বলছি, মানে আমি তো তাও তোমাদের এসএসকেএম, এনআরএস, আরজিকরটা বাদ দিলাম, তাছাড়া সমস্ত গভর্নমেন্ট কলেজে 1100+ গিয়েছিল। এবার দেখো যে 407 পেয়েছে, সে বাঁকুড়া সম্মিলনী পেয়েছিল ফার্স্ট রাউন্ডে, তার কোনো আপগ্রেডই আসেনি ওপর সমস্ত কলেজ। তাহলে বুঝতে পারছো, 407 র্যাঙ্ক, তার কোনো আপগ্রেড আসেনি। আবার অনেকে 507 র্যাঙ্ক ছিল, তার আপগ্রেড চলে এসেছে, এরকম অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এরকম একটা লক্ষ্য করতে পারছে। দেখো আবার একটা জিনিস তোমাদের মজা জিনিস দেখাচ্ছে এখানে, যারা ওবিসি ছিল সে এর আগের বার 3500+ র্যাঙ্কে কিন্তু থার্ড রাউন্ডে মানে সেকেন্ড রাউন্ডে চান্স পেয়ে গেছিল। এবার দেখো 2630 র্যাঙ্কে কোনো অ্যালার্ট এখনো আসলো না, তার ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালার্ট আসেনি, আবার সেকেন্ড রাউন্ডে কোনো অ্যালার্ট আসেনি। এবার অনেক স্টুডেন্ট আবার এমন আছে যে 2635-36 র্যাঙ্ক আছে, তাদের আবার অ্যালার্ট হয়ে গেছে। তো এটা কেন হচ্ছে বা কেন মানে ঠিকঠাক বলা যাচ্ছে না। আবার একটা মজা জিনিস তোমরা দেখো, ইডব্লিউএস যারা তাদের ক্ষেত্রে প্রত্যেকবারই এর আগের বার মোটামুটি 6500 র্যাঙ্কের উপরে ছিল, প্রায় 7000, 8000 এরকম সমস্ত গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে বলছি আমি তোমাদের প্রাইভেটের ক্ষেত্রে বলছি না। 6500 এরকম ক্যাটাগরি 6000-এর উপরে ছিলই, মানে 6000-এর উপরে যারা ছিল তারা কিন্তু ইডব্লিউএস ক্যান্ডিডেটরা কিন্তু চান্স পেয়ে গিয়েছিল। কিন্তু এবার দেখো, এবার 5312 যার র্যাঙ্ক ছিল তার কোনো অ্যালার্ট হয়নি, কোনো প্রাইভেট কলেজ সে রেখেছিল, সেই প্রাইভেট কলেজে তারা অ্যালার্ট হয়নি। তাহলে বুঝতে পারছো, প্রাইভেট কলেজের ক্ষেত্রে আমরা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে মোটামুটি 8000, 9000, 10000 এরকম র্যাঙ্কে কিন্তু আমরা দেখতে পাই অ্যালটমেন্ট হয়, কিন্তু এবার 5000 র্যাঙ্কেও প্রাইভেট কলেজে অ্যালার্ট হচ্ছে না, গভর্নমেন্ট তো দূরের কথা। তাহলে এমনটা কেসগুলো কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না। আবার অনেকের মধ্যে থাকছে যে 2035 দেখলাম 2635 র্যাঙ্ক করেছে, তার অ্যালার্ট চলে আসছে। তো অস্বাভাবিক একটা ব্যাপার। এবার এটা এরকম জিনিসটা কেমন হচ্ছে সেটা সম্পর্কে। আর যেটা বিষয়বস্তু জেনারেলদের যে কি অবস্থা হলো, যে কি করুণ পরিণতি হলো, সেটা তোমরা জেনপাস রিভিউর ক্ষেত্রে দেখতে পেলে, এবং তোমরা মনে রাখবে আশা করছি, জেনারেলদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওবিসি এ আর ওবিসি বি আর জেনারেল, এই তিনটা ক্যাটাগরির ক্ষেত্রে যে ক্ষতির পরিমাণটা যে পরিমাণ গেছে সেটা বলার জন্য নয়। জেনারেলদের খুব সব থেকে বেশি, ওবিসি এ আর ওবিসি বি এর ক্ষেত্রে মোটামুটি এটা লক্ষ্য করা গিয়েছে। দেখো জেনারেলদের আমি বলবো 85 to 90% জেনারেলদের কোনো আপগ্রেড আসেনি, কোনো যে নতুন কলেজ অ্যালার্ট হওয়ার কথা সেটাও আসেনি, তাদের খুব একটা খারাপ র্যাঙ্কও ছিল না, মোটামুটি ভালো র্যাঙ্কও ছিল, তাও তাদের কোনো এরকম আসেনি। জেনারেলদের অবস্থা করুণ পরিস্থিতি। দেখো তাহলে এরকমটা বলতে পারে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, জেনপাসের ক্ষেত্রে বা যার ক্ষেত্রে জেনারেলদের অ্যালার্ট করা হবে না, মানে জেনারেল আগেই তোমরা জেনারেল যারা তারা বেড়ে যায়, আমরা শুধুমাত্র ওবিসি, ওবিসি বি, এসসি, এসটি এদেরকে নিয়ে শুধুমাত্র পরীক্ষা। তাহলে এমনটা বলতে পারে 85% স্টুডেন্ট তারা কি রেজাল্ট খারাপ? রেজাল্ট কিন্তু খারাপ না, তার কারণ জেনারেলদের সমস্ত সিটগুলো ওই এসসি, এসটি এদের রিজার্ভেশন, ওবিসি এ বি, ওবিসি বি, ইডব্লিউএস, অনেকে আবার জেনারেল যারা ছিল তারা চালাকি করে আবার বিভিন্ন উপায় খাটিয়ে ইডব্লিউএস সার্টিফিকেট এরকম করে নিয়েছে, এরকম অনেক পাবলিক রয়েছে। তো তাদের জন্য জেনারেল সিটগুলো কমে গেছে, প্রায় নাই বললেই চলে। আর জেনারেলদের মোটামুটি মানে
নাই বলতে গেলে 100 200 300 400 যারা যারা র্যাঙ্ক করেছে তারা শুধুমাত্র রয়েছে, বাদ বাকি সমস্ত আউট। মানে জেনারেলদের 85 to 90%ই কিন্তু আউট। তাহলে এরকমটা বলে দেওয়াই উচিত যে এরপর থেকে ডাব্লিউবিজে বোর্ড থেকে যে আমরা জেনারেলকে কিন্তু নেবই না, আমরা কোনো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন হবে না, জেনারেল ক্যাটাগরি কোনো অ্যালাউ হবে না, এরকমটা বলে দেওয়া উচিত। দেখো আমি মানছি তোমাদের একটা কথা, আমি মানছি, শোনো, আমি মানছি যে রিজার্ভেশন থাকাটা জরুরি। তার কারণ এসসি এসটি আমাদের সমাজে এমন কিছু নিম্নবিত্ত সমাজের মানুষরা রয়েছে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া উচিত। আরে ভাই, সুযোগ সুবিধা শুধুমাত্র এডুকেশনের পরীক্ষার বা এক্সামের ক্ষেত্রে নয়, আরও অন্যান্য অনেক উপায় আছে। সরকার যদি তাই তাহলে তাদেরকে আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, কিন্তু রিজার্ভেশন এইভাবে দেওয়ার ফলে দিন দিন জেনারেল সিটগুলো তো একবার খেয়ে যাচ্ছেই, তারপর জেনারেলদের অবস্থা খুবই খারাপ। ওবিসি এ, ওবিসি বি এদের অবস্থা প্রায় সেম চলে যাচ্ছে। তার মানে আমরা একটা কি কাজ করছিলাম, আমরা এসসি এসটি যে কোনো একটা সম্প্রদায়কে ঠিকঠাক করার জন্য আমরা কি করছিলাম, জেনারেলদের কি করছিলাম, এই রিজার্ভেশনটা দিয়েছিলাম। মানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি রিজার্ভেশন দিয়েছিলাম। কিন্তু এই এসসি এসটি এই রিজার্ভেশনের ফলে যে আমাদের জেনারেল ওবিসি এ, ওবিসি বি এই সমস্ত ক্যাটাগরি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্তর পথে, সেগুলোকে কিন্তু আমাদের বা সরকারকে একটু ভাবা দরকার। তার কারণ জেনারেলদের এই করুণ পরিস্থিতি, যেখানে প্রত্যেকটা শুধুমাত্র এই পরীক্ষা না, তুমি যত এর পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্টের এক্সাম দিয়ে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই সিচুয়েশনটা লক্ষ্য করবা, জেনারেলদের অবস্থা এতটা খারাপ দিন দিন হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর জেনারেলদের সম্পর্কে আমি আর কিছু বলছি না। তো এই মুহূর্তে সবারই প্রশ্ন হচ্ছে, দাদা তাহলে কি আমাদের প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত? আমি যে আবার সামনের বছর পড়বো, যে আবার এরকম সিচুয়েশন হবে কি পরবর্তী ক্ষেত্রে, বা আরও চাপাচাপি হবে কি, তাহলে আমি তো বুঝতে পারছি না। তো দেখো, যদি আমি বলবো, যদি কারো সামর্থ্য থাকে, যেহেতু একাডেমিক কোনো ক্ষতিগ্রস্ত তোমরা হবে না, ঠিক আছে, যদি কারো সামর্থ্য থাকে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার, তাহলে তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। বিভিন্ন প্রাইভেট কলেজ, আমি অবশ্যই বলবো ভালো ভালো যে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে সেই সমস্ত প্রাইভেট কলেজগুলোর দিকে কিন্তু যাও। মা শারদা টারদা এই সমস্তগুলো যদি পেতে চাও তাহলে তোমরা এখনই চলে যাও, ঠিক আছে। যদি কেউ না পাও বা অ্যালট না হয় কোনো কলেজ, তাহলে এখনই তোমরা চলে যাও, এখনই কন্ট্যাক্ট করে ভর্তি হওয়ার চেষ্টা করো। তার কারণ ওই সমস্ত কলেজগুলোতে চাপ বেশি হয়ে যাবে, মানে ডিরেক্ট অ্যাডমিশনের মধ্যে অনেকে কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে বা যাবে, ঠিক আছে, তাহলে তোমরা যেতে পারো। এবার অনেকের প্রশ্ন হচ্ছে, দাদা যদি পরবর্তী ক্ষেত্রে স্পট কাউন্সিলিং হলো, স্পট কাউন্সিলিং কি বা মপ রাউন্ড কি, এই সম্পর্কে আমি তোমাদের বলছি, ভালো করে শুনো। দাদা যদি কোনো কারণে স্পট কাউন্সিলিংটা হয়, তাহলে আমি ধরো ওই প্রাইভেট কলেজে ভর্তি হয়ে থাকলাম, এবার আমি স্পট কাউন্সিলিং হলাম, স্পট কাউন্সিলিং হওয়ার পর আমি একটা কলেজে চান্স পেয়ে গেলাম, তাহলে আমি কি প্রাইভেট কলেজটা ক্যান্সেল করতে পারবো? বাবা হ্যাঁ, অবশ্যই ক্যান্সেল করতে পারবে, এবং তার সাথে তোমাদের টাকাটা রিফান্ড করতে বাধ্য ওরা। সেজন্য তোমরা অবশ্যই সেটা করতে পারো। এখন যদি মনে হয় তাহলে সব ভালো ভালো গভর্নমেন্ট মানে প্রাইভেট কলেজ যেমন মা শারদা এগুলোতে ভর্তি হয়ে থাকতে পারো তোমাদের মত অনুযায়ী, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। আর এবার বলি যে স্পট কাউন্সিলে হওয়ার সম্ভাবনা কতটুকু। দেখো বন্ধুরা, এই 1000 2000 বা এই র্যাঙ্কে তো প্রত্যেকটা কলেজে তো সিট সংখ্যা মূলত আছে, মোটামুটি সিট সংখ্যা বেড়েওছে। আমি মানলাম, আমি এসএসকে মার্জিকর এনআরএস টপ গভর্নমেন্ট কলেজগুলোকে বাদ দিলাম, বাদ বাকি শান্তিনিকেতন, ইএসআই, আসানসোল, রামপুরহাট যাই বলেন না কেন, প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিন্তু এই সিট সংখ্যা এইটা কোনোদিন হতে পারে না, এর থেকে বাড়বেই। এবার স্পট কাউন্সিলিং কি? স্পট কাউন্সিলিং হচ্ছে ডাব্লিউবিজি বোর্ড কোনো প্রকার সাহায্য করে সেক্ষেত্রে, অর্থাৎ কলেজের ওয়েবসাইট থেকেই কলেজের আপডেট দিয়ে দেওয়া হয়। তখন কখন কি করে জানবো? তাহলে সেই জন্য তুমি জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যখন যে কলেজ থেকে স্পট কাউন্সিলিং এর নোটিশ পাচ্ছি তখন তোমাদের আপডেট দিয়ে দেবো, একদম সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আপডেট দিয়ে দেবো। সেই জন্য অবশ্যই যারা যারা এখন সাবস্ক্রাইব করোনো, যারা স্পট কাউন্সিলিং করাতে চাইছো, যদি পরবর্তী ক্ষেত্রে ভালো কলেজ হয়, স্পট কাউন্সিলিং হবে এবং সেক্ষেত্রে অনেকগুলো সিট ফাঁকা থাকবে, তোমাদের কিন্তু সুযোগ থাকবে, সে প্রত্যেকেই বলছি। তার কারণ এটা সম্পূর্ণভাবে ডাব্লিউবিজির বোর্ডের হাত থেকে বাইরে, কলেজ নিজস্বভাবে তার কলেজে যে কটা সিট ফাঁকা থাকে সেই কটা সিটের উপর ভিত্তি করে কিন্তু কাউন্সিলিংটা সম্পন্ন করায়। এবং তোমরা এটুকু বিশ্বাস রাখতে পারো, এবার প্রত্যেকটা কলেজে প্রায় অনেকগুলো সিটই কিন্তু ফাঁকা থাকবে। সেই সিটগুলো পূরণ করার জন্য প্রত্যেকটা কলেজ প্রায় কিন্তু ভালো ভালো কলেজগুলো, এমন গভর্নমেন্ট কলেজগুলো, সেগুলো কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং করাতে পারে এবং 90 to 90% কিন্তু এটা করাতে পারে, ঠিক আছে, প্রত্যেককে বলি। সেজন্য অবশ্যই নোটিফিকেশন তোমরা মানে ঠিকঠাকভাবে পাওয়া না, তোমরা ওয়েবসাইটে চেক করতে থাকলে সবসময় তো এভাবে পাওয়া সম্ভব নয়। কিন্তু আমার কাছে এমন একটা আপডেট আছে, আমি যে কোনো কলেজ থেকে যখন নোটিফিকেশন আসবে আমি তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে তোমাদের বলবো যে এই কলেজ থেকে তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হয়ে গেছে, তুমি এই ডেটের মধ্যে চলে যাও, আমি ডিটেলসে বলে দেবো। সেজন্য অবশ্যই যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো, না কারণে তোমরা জানতে পারবে না পরবর্তী ক্ষেত্রে আপডেট আসলে সাবস্ক্রাইব করলে দ্রুত তোমাদের কাছে আপডেট চলে যাবে, ঠিক আছে। আমি জানিয়ে দেবো প্রত্যেকটা কি কি স্পট কাউন্সিলিং কোন কোন কলেজে হচ্ছে এবং স্পট কাউন্সিলিং হবে, এটা শিওর থাকো। এবার প্রশ্ন হচ্ছে, দাদা মপ আপ রাউন্ড কি হতে পারে? মপ আপ রাউন্ড সম্পর্কে যদি আমি বলি, তাহলে দেখো মপ আপ রাউন্ড সম্ভাবনা হয়তো সেরকম একটা নাই ডাব্লিউবিজি বোর্ডের ক্ষেত্রে, তবে তোমাদের স্পট কাউন্সিলিং হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রচণ্ড পরিমাণ রয়েছে। মপ আপ রাউন্ডের সম্ভাবনা নাই বলতে গেলে এটা সম্পূর্ণভাবে ডাব্লিউবিজির বোর্ডের ওপর নির্ভর করছে। আর যদি বা হয় তখন তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে, ডাব্লিউবিজি বোর্ড থেকে নোটিশ দেবে। আর স্পট কাউন্সিলিং যখন হবে তখন কলেজের নিজস্ব ওয়েবসাইটে নোটিশ দেবে, বুঝলে তো। সেজন্য তোমরা তো একবারে পাবা না, সেজন্য প্রত্যেকটা কলেজে যে কলেজে তুমি চুজ করছো বা প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে বারবার চেক করতে হবে। সেই জন্য তোমাদের বলছি অবশ্যই পাশে থাকো, আমি তোমাদের জানিয়ে দেবো। আর মপ আপ রাউন্ড সম্ভবত না হওয়ার চান্সটা রয়েছে, এবার হলেও যদি হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইটে জানিয়ে দেবে এবং আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে।
আর স্পট কাউন্সেলিং কিন্তু হবে, এটুকু তোমরা শেয়ার থাকো, বুঝলে। আর একটাই কথা বলবো, যারা যাদের প্রাইভেটের সামর্থ্য রয়েছে তারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ডিরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে প্রাইভেট কলেজে তোমরা অ্যাডমিশন নিতে হবে, সেখানে তোমাদের টাকা লাগবে একটু বেশি, এবং যাদের যাদের সামর্থ্য রয়েছে তারাই নাও। আর যাদের মনে হচ্ছে না, তাহলে তার খুব একটা দরকার নেই প্রাইভেট কলেজে অ্যাডমিশন না, তুমি আবার একবার ড্রপ নিতে পারো, পরবর্তী ক্ষেত্রে আবার খাটো পরিশ্রম করো, তুমি নেক্সট ইয়ারে তুমি আবার ভালো কলেজ চান্স পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সেইভাবে খাটতে হবে, তোমরা বুঝতে পারছো কী অবস্থা চারিদিকে। তো এই হচ্ছে বিষয়বস্তু, আমরা এখানে রাখছি। কি আর বলবো, যে পরিণতি, যে কাট অফের পরিণতি তোমরা এবার দেখলা, সেটা তোমাদের মানে ভাবনার বাইরে, সেটা আমি বুঝতে পারছি। তার কারণ কোনোবারই হয় না যে সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার তোমাদের কোনো জাম্পই হচ্ছে না, একই থেকে যাচ্ছে, কাট অফ থেকে যাচ্ছে। তার কারণ প্রত্যেকটা কলেজের সিট তো বেড়েছে, তবে এমনটা কেমন হলো আমি ঠিক বুঝতে পারলাম না, এবং কেউই বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানেই শেষ করছি। আমি যখন তোমাদের স্পট কাউন্সিলিং যে কোনো কলেজ থেকে নোটিফিকেশন পাচ্ছি, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। সম্ভবত আজকালের মধ্যে থেকে তোমাদের সমস্ত কিছু স্পট কাউন্সিলিং নোটিফিকেশন আসতে থাকবে, ঠিক আছে। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকো।